যত বলবেন তত জজ সাহেবরা বুঝবেন যে উনি কতটা অকাল। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা কি ডেমোক্রেসি? নিজে বলেন যে আমি কোন গুন্ডা কন্ট্রোল করি, আর এখন গুন্ডারা ওনাকে কন্ট্রোল করছে। মুখ্যমন্ত্রী তো ভবানীপুর থানায় গিয়ে যারা গুন্ডাগিরি করে ধরা পড়েছে তাদের ছাড়িয়ে এনেছে। উনার ওই লোক মারা যাওয়ার জন্য দরদ নয়, উনার দরদ হচ্ছে যে লোকগুলো মরে গিয়েছে কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য। যে ইউনিভার্সিটি দুনিয়াতে নেই সেই ইউনিভার্সিটি থেকে ডক্টর। ওনার আইন সম্পর্কে সাউন্ড কোনো ধারণা নেই। আমার একটা দুশ্চিন্তা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো কখনো সঠিক কথা বলেন না, যুক্তিপূর্ণ কথা বলেন না। তো সুপ্রিম কোর্টেও যেটা বলেছেন সেটা সঠিক কথাও নয়, যুক্তিপূর্ণ কথা নয়, প্রমাণের উপর ভিত্তি করেও কথা নয়। ফলে বিচারপতিদের তার সম্পর্কে ধারণাটা খারাপ হয়ে যাবে। উকিল বাবুরা বললে যদি তার কিছুটা রিলিফ পাওয়ার সম্ভাবনা ছিল, উনি কথা বলাতে সেই সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যত বলবেন তত জজ সাহেবরা বুঝবেন যে উনি কতটা অকাট। সেটা স্বপ্নে হতে পারে, বাস্তবে তো আমি কখনো জানি না যে উনি কোনো বড় মামলা লড়েছেন। মানে আমি কোনো সাইটেশন এরকম দেখিনি। আর উনি তো অনেক কথা বলেন। উনি তো বলেছিলেন যে ইস্ট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, পরে দেখা গেল সেই ইউনিভার্সিটি নাই। তো ওনার সেই রকম কোনো আদালতে যদি মামলা লড়ে থাকেন, যে আদালত পৃথিবীতে নাই, তাহলে আলাদা কথা। ডেমোক্রেসি, আমি জজ সাহেবের চেয়ারে বসলে সেজন্য আপনাকে প্রথমে ওখান থেকে সরানো দরকার ডেমোক্রেসি সেভ করতে হলে। তো ডেমোক্রেসি তো আপনি কিছু রাখেননি, ডিও রাখেননি। ওই যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা কি ডেমোক্রেসি? কেউ আন্দোলন করতে গেলে তাদের হাঁটু ভেঙে দেওয়া, চোখে ব্যান্ডেজ করা কি ডেমোক্রেসি? ওই একটা মেয়ে হাসপাতালে পড়তে গেলে তাকে রেপ করে খুন করে দেওয়া ডেমোক্রেসি? না কোনো মেয়ে যারা পরে জজ হবে বা অন্তত উকিল হবে তাকে সে ক্যাম্পাসের মধ্যে তার দলের লোকদেরকে দিয়ে ধর্ষণ করিয়ে দেওয়া ডেমোক্রেসি? ডেমোক্রেসি তো তিনি এখানে কিছু রাখেননি। ইডি রেড করছে, সেখানে গিয়ে তাদের কাজে বাধা দিয়ে ডাকাতি করা কি ডেমোক্রেসি? তিনি বিরোধীদের টার্গেট করে তাদের শেষ করতে চাইছেন। তো এই তো দু একদিন আগেও ওই একাধিক ক্রিমিনাল দলের দক্ষিণ কলকাতাতেই আপনারা বোমাবাজি, গুলি চালানো, ইট বৃষ্টি এগুলো দেখেছেন। তো এইটা যদি ডেমোক্রেসি হয়, তিনি তো এইরকম ডেমোক্রেসি। তিনি তো নিজে বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, আর এখন গুন্ডারা ওনাকে কন্ট্রোল করছে। যেহেতু ভোটের সময় ভোট রেগিং করতে গুন্ডাদের লাগে, অথবা গুন্ডাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র তিনি কিছুতেই উদ্ধার করতে পারছেন না, যদিও বক্তব্য গিয়ে বলেছেন যে সব উদ্ধার করতে হবে। দেখুন, যদি গুন্ডারা তাকে কন্ট্রোল না করে, তাহলে এই যে সুশান্ত ঘোষ তো পার্টির লোক, তাকে কেউ হত্যা করতে গিয়েছিল, গুলিটা বেরোয়নি, তিনি বেঁচে গেলেন। কিন্তু যার ইনভলভমেন্ট সামনে আসলো, খুব সম্ভবত ফিরোজ বা এরকম কিছু না, তিনি তো দিনের পর দিন মিডিয়াতে বিবৃতি দিচ্ছিলেন। অনেক পরে তাকে পুলিশ ধরতে পারলো, কারণ শাসক দলেরই এক নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা। এখানেও তো আজকেও তো বোধহয় যাকে এক ইয়াং লিডার যাকে ধরার কথা তিনি বিবৃতি দিয়েছেন, কিন্তু পুলিশ তাকে খোঁজ করে পাচ্ছেন না। গুন্ডারা যদি কন্ট্রোল না করবেন, তাহলে পুলিশ কি করে তাদের দ্বারা কন্ট্রোল হয়? পুলিশ তাদেরকে কেন ধরতে পারছে না? এই ছিচকে দু একটাকে ধরে অ্যারেস্ট করলে কি গুন্ডাগিরি বন্ধ হয়? গুন্ডার লিডারকে ধরুন, ভেতরে রাখুন, তাহলে গুন্ডাগিরি বন্ধ হবে। মুখ্যমন্ত্রী তো ভবানীপুর থানায় গিয়ে যারা গুন্ডাগিরি করে ধরা পড়েছে তাদের ছাড়িয়ে এনেছেন। তো তার থেকে তো পরিষ্কার যে তিনি গুন্ডাদের কতটা ভালোবাসেন বা নিজের প্রশ্রয় রাখেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এ কথাটা ঠিক, কিন্তু সেটা উনার অত্যাচারের জন্য, উনার আইন লঙ্ঘন করার জন্য, উনার প্রশাসনকে দলদাসে পরিণত করার জন্য, সেটা উন্নতির জন্য। আমার ব্যক্তিগত মত আমি বলতে পারি, ইডি রেডে গিয়ে তিনি যেসব
অপরাধ করেছেন যাদের নিয়ে, তাদের সমেত তার বিরুদ্ধে ডাকাতির ধারায় মামলা হবে, প্রমাণ লোপাটের ধারায় মামলা হবে, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হবে। অর্থাৎ তিনি আতঙ্কিত আছেন। আর এই ভোটার তালিকা সংশোধনের কাজে মরা লোকদের নাম বাদ যাচ্ছে, সব বাদ না গেলেও কিছু বাদ যাচ্ছে, অস্তিত্বহীন লোকদের নাম বাদ যাচ্ছে, নাগরিকত্বহীন লোকদের নাম বাদ যাচ্ছে, একাধিক জায়গায় নাম থাকা লোকদের নাম বাদ যাচ্ছে। এর ফলে তিনি আতঙ্কিত আছেন। এই জন্যই গুন্ডা বদমাশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না, যে এখন তাকে ভোটে জিততে হলে তো গুন্ডা বদমাশদের আরো বেশি করে দরকার হবে, মানে রিগিং অনেক বেশি করতে হবে, নাহলে যেতে যাবে না। কষ্ট হচ্ছে তো। 23 সালের পঞ্চায়েত নির্বাচনে আমি আমার শেষের শুরু বইয়ে তাদের সকলের নামের তালিকা দিয়েছি, 64 জন, যা কারা কোথায় কত তারিখে খুন হয়েছেন, কে তাকে খুন করেছে, কোন দলের লোক। এই 64 জনের মধ্যে 34 জন হচ্ছে তৃণমূলের লোক। তো উনি আজকে অন্য কারণে কেউ মারা গিয়েছে বা তার নাম গিয়েছে তারই লোকদের ষড়যন্ত্রের ফলে তিনি সেসব লোকদেরকে প্লেনের ভাড়া দিয়ে সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দিল্লি নিয়ে যাচ্ছেন। তো যখন 64 জন লোক মারা গেল, তাদের একজনকে এই কলকাতা থেকে কলকাতায় নির্বাচন কমিশনের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন কি, তখন দরদ উঠলে ওঠেনি কেন, এখন উঠছে কেন? উনার ওই লোক মারা যাওয়ার জন্য দরদ নয়, উনার দরদ হচ্ছে যে লোকগুলো মরে গিয়েছে কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য, যে লোকগুলো কোনোদিন পৃথিবীতে আসেনি কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য, যে লোকগুলো এদেশের নাগরিক নয় কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য। একজন লোকের 40 জায়গায় নাম আছে, ওই 43 জায়গায় বাদ যাবে তাদের জন্য। অতএব উনার এটা পুরোপুরি একটা নাটক। তিনি একদম জীবনের প্রথম থেকে নাটক করে আসছেন, এখনো করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে একটা নাটক করতে গিয়েছেন, কিন্তু আমি আবারও বলছি, তিনি ওখানে কথা বলার ফলে তার সম্পর্কে জজ সাহেবদের ধারণা যা খারাপ হবে, তাতে রায় উনার বিপক্ষেই যাবে, উনার পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব কম। সুপ্রিম কোর্টে মামলা করা খুব বড় ব্যাপার না। আমি নিজের মামলা সুপ্রিম কোর্টে নিজে করেছি, আমার এলএলবি ডিগ্রি নাই। আমি সুপ্রিম কোর্টে যখন মামলা করলাম, ওখানকার ভালো উকিলদের যে ফিস আমার দেওয়ার সাধ্য ছিল না। আমি আবেদন করলাম যে আমার মামলা আমি নিজে করতে চাই। তো আমার যেহেতু এলএলবি ডিগ্রি নেই, আমি লয়ার নয়, তো রেজিস্টার জুডিশিয়াল আমার একটা ইন্টারভিউ নিলেন যে আমি আমার মামলা করতে পারবো কিনা। তারপর কোর্ট আমাকে অনুমতি দিল। আমি তো আমার নিজের মামলা একদিন নয়, দিনের পর দিন আমি আর্গু করেছি সুপ্রিম কোর্টে। তো ওটা এমন কোনো ব্যাপারই নয়। উনি তো দাবি করেন যে তিনি এলএলবি, তাহলে তো উনি তো অন্যের মামলাও লড়তে পারেন। কিন্তু উনার যে আইন জানা আছে আমি জানি, এবং উনি যেসব অযৌক্তিক কথাবার্তা বলেন, তাতে উনি কথা বললে ওনার মামলা ক্ষতিই হবে। আমি যখন দিল্লিতে ছিলাম, উনি নিয়ে গিয়েছিলেন বারবার ফোন করে, উনি চেয়েছিলেন, রাজ্য সরকার চেয়েছিল, কারণ জ্ঞানেশ্বরী কাণ্ডের কথা মনে আছে, উনি চাইছিলেন তদন্তটা সিবিআই করুক। কিন্তু তখন আপনার মনে থাকবে যে বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী, চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। তো চিদম্বরম বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা চিঠি লিখেছিলেন যে এটা সিবিআইকে দেয়া উচিত কিনা। তো বুদ্ধদেব ভট্টাচার্য উত্তর দিয়েছিলেন যে সিআইডি তদন্ত ভালো করছে, সিবিআইকে দেওয়ার কোনো দরকার নেই। তখন তিনি চাইছিলেন যে মামলাটা কি করে সিবিআইকে দেওয়া যায়। তো এই কথাটা আমাকে রতন মুখার্জি ছিলেন ওনার সঙ্গে, ওনার কাছ থেকে আমি জানতে পারি যে উনি চাইছেন এটা কি করে দেওয়া যায়, আইন কি আছে। তা আমি তখন রতন বাবুকে SMS করি যে দেখুন, সিবিআই পরিচালিত হয় দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে। সেখানে এই ধারা আছে যেখানে বলা হচ্ছে যে রেলের উপর যদি কোনো অপরাধ হয় বা ইউনিয়ন টেরিটরিতে হয়,
তাহলে স্থানীয় সরকারের অনুমোদন না নিয়ে সিবিআই কে কেস দিতে পারে। তো এটা রতনবাবু ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে সেটা জানান এবং জ্ঞানেশ্বরী তদন্তভার সিবিআই এর কাছে যায়, আপনারা জানেন। কিন্তু সে তদন্তে কিন্তু দেখা যায় যে সিআইডি যেরকম তদন্ত করছিল সিবিআই সেরকমই তদন্ত করে, অন্য কিছু পাওয়া যায়নি। উনি যেরকম ভাবছিলেন যে সিপিএম এর লোকেরা করেছে সেটা উনি প্রমাণ করতে পারবেন, সেরকম কিছু ঘটেনি। এখনকার সিআইডিও রাজ্যের পুলিশ, কিন্তু তখন সিআইডি যে তদন্ত করছিল সিবিআই নেওয়ার পর সে তদন্তের ফল সেরকমই থাকে। সিপিএমরা এই ঘটনাটা ঘটেছে এরকম কিছু আসেনি। সিআইডির লোকেরা যেরকম মনে করছিলেন যে ওখানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সিবিআইও একই সিদ্ধান্তে আসে। মুখ্যমন্ত্রী, আমি একটা কথা বলবো, আইন সম্পর্কে ওনার ভালো কিনা কোনো রকম ধারণাই নাই। আমি যখন ওই লোকপাল বিল হয় তখনও আমাকে নোট তৈরি করতে দিয়েছিলেন অফিস থেকে, আমি তৈরি করে দিয়ে দেখেছি যে ওনার আইন সম্পর্কে সাউন্ড কোনো ধারণা নেই। সওয়াল জবাব তো এই জিনিসকে বলে না, একে আর্গুমেন্ট বলে, যুক্তি দেখানো। ওখানে সওয়াল জবাব মানে প্রশ্ন করা এবং উত্তর নেওয়া। তো সওয়াল জবাব কোথা থেকে আসবে? উনি তো বিচারপতিদের প্রশ্ন করতে পারেন না। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা ক্যাটে আমি ভদ্রতা দেখেছি যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে অ্যাডভোকেটরা এরকম ভদ্রতা দেখে বলে, মাই লর্ড, আই এম আস্কিং মাই সেলফ। এ কথাটা বলে না যে আই এম আস্কিং ইয়োর সেলফ, ওরা বলে যে মাই লর্ড, আই এম আস্কিং মাই সেলফ। অতএব আর্গুমেন্ট করতে গিয়ে বিচারপতিদের কেউ প্রশ্ন করেন এর আমার জানা নেই, আমি দেখিনি কখনো। তৃণমূলের দেখুন এক নেতা, আমি নাম বলছি না, আমার খারাপও লাগে, তার সম্পর্কে বললেন যে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে তার মতো এত ভালো লোক দুনিয়াতে আসেনি। এ পর্যন্ত ঠিক ছিল। তারপরে বললেন যে আগামী 100 বছরে আসবেও না। আমি তার প্রথম কথাটা মেনে নিলাম যে তার যুক্তিতে তার থেকে ভালো লোক পৃথিবীতে আসেনি, কিন্তু আগামী 100 বছর আসবে না এটা তিনি এক স্বপ্ন দেখা ছাড়া কি করে জানলেন? কিন্তু আমি বলবো যে এরকম অযৌক্তিক কথা যারা বলতে পারে তাদের কথাতে ততটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। না, এক্ষেত্রে যাওয়ার কারণ হচ্ছে তিনি অপরাধ করে বসে আছেন এবং তালিকা থেকে মরা লোকদের, অস্তিত্ব লোকদের বাদ গেলে তিনি বিপন্ন বোধ করছেন। অতএব দুটোতেই তিনি আতঙ্কিত হয়ে আছেন। যদি তার বিরুদ্ধে তদন্ত হয় এবং তাকে জেলে যেতে হয় সেটা তো ক্ষতি করবে। যদি সব লোকগুলোর নাম বাদ চলে যায় ভূতগুলোর, তাহলেও ওনার ভোটে যেতে মুশকিল হয়ে যাবে। সেই জন্য আর উনি সবসময় একটা ভিকটিম কার্ড খেলেন। 21 সালে তো দেখেছেন নন্দীগ্রামে তার পায়ে লাগলো, ওখানে তো উনি ফার্স্ট এডও নিলেন না, প্রথম কোথাও নিলেন না, ফার্স্ট এড নেওয়ার দরকারই হলো না। পিজি হাসপাতালে আসলেন, তার পছন্দের ডাক্তাররা পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন, সেই ব্যান্ডেজওয়ালা পা দিয়ে তিনি ভোট করলেন। আপনার 98 সালের মনে আছে বেদি ভবনে উনি বললেন যে তৎকালীন ডিসি আর কে পাস নন্দা তার শাড়ি ছিঁড়েছেন, তার ব্লাউজ ছিঁড়েছেন, তার হাতে কামড় দিয়েছেন। এই যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, অন্য অনেক রাজ্য তো মামলা করেছে, এ রাজ্য থেকে অন্যরা মামলা করেছে, উনি মামলা করেননি কেন? কারণ ওনার মধ্যে গন্ডগোল আছে, কারণ যে টাকা নয় ব্যাপার আছে, মামলা সেগুলো উঠবে। অতএব উনি কথা বলতে গেলে উনি ফাঁসবেন। আর এখানে উনি গিয়েছেন একটা সহানুভূতি আদায় করতে, কোনো রকম যদি কেউ সফট হয় তার প্রতি, তার জন্যে, আর লোককে বিভ্রান্ত করার জন্যে যে আমি রাজ্যের লোকজনের জন্য আন্দোলন করছি। এর আগে তো এরকম কোনো মুখ্যমন্ত্রী হননি যিনি থানায় চলে যান যে আসামের অ্যারেস্ট হয়েছে তাদের ছাড়াতে। এই রাজ্যেতে এরকম কোনো রাজ্যে এরকম মুখ্যমন্ত্রী হননি যিনি টাকা পয়সা নিয়ে
যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করেন? এই রাজ্যে তো এরকম কোনো মুখ্যমন্ত্রী হননি যিনি জালি ডক্টরেট ডিগ্রি দেখিয়ে ডক্টর লেখেন। এর আগে তো এরকম কোনো মুখ্যমন্ত্রী হননি যিনি অনেক দিন আগে মারা যাওয়া রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজি অনশন ভাঙান ফলের রস খাইয়ে। এই রাজ্যে তো অন্য কোনো রাজ্যে তো এরকম মুখ্যমন্ত্রী হননি। যে রামমোহন মারা গিয়েছেন 33 সালে, আর আমাদের বিধানসভা হয়েছে 1950 সালে, সেই বিধানসভায় রামমোহনকে দিয়ে আইন পাস করিয়ে নিয়েছেন। তো এই রাজ্যে এরকম কোনো রাজ্যে এরকম কোনো মুখ্যমন্ত্রী হয়নি যারা শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথকে একসঙ্গে আলোচনায় বসাতে পেরেছেন। কারণ এদের তিনজনে একসঙ্গে তো দূরের কথা, দুজন একসঙ্গে কোনোদিন পৃথিবীতে জীবিত ছিলেন না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতা সীমাহীন। তিনি কোনো রকম থিসিস না করে, কোনো রকম ইন্টারভিউ না দিয়ে, যে ইউনিভার্সিটি দুনিয়াতে নেই সেই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট। কল্যাণ ব্যানার্জি ইতিমধ্যে যে প্রদর্শন করেছেন, মানে তিনি সাংসদ, সংবিধান নির্মাণের শপথ নিয়েছেন, আবার তিনি আইনজীবী, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, হাইকোর্টে প্র্যাকটিস করছেন। তো তার সংবিধান জানার কথা। 361 ধারা অনুসারে রাষ্ট্রপতি বা রাজ্যের বিরুদ্ধে এফআইআর করা যায় না, কিন্তু তিনি তার জন্য এফআইআর জমা দেন। তো এইরকম লোকের সঙ্গে আপনি কি আমি উত্তর দেব? আর তিনি সে পার্লামেন্টে বলুন আর অন্য কোর্টে বলুন, এই ছাগলের মতো, কুকুরের মতো মুখ ভেঙচিয়ে যেসব শব্দ করেন, তো তার সম্পর্কে তো আমার মনে হয় কম কথা বললেই ভালো হয়।